আজকের এই ভিডিওটি হচ্ছে এসআইআর সম্পর্কে। আজকে যে সুপ্রিম কোর্টে হিয়ারিং হলো, সেই হিয়ারিং বা সেই জাজমেন্ট সম্পর্কে, তার সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টে যে স্টোর সেন্টার গঠন করা হয়েছে সেই বিষয়ে, তারপরে অনেকে যারা সেকেন্ড অ্যাপিল করে তাড়াতাড়ি নাম নিয়ে আসার জন্য চিন্তা ভাবনা করছেন সেই বিষয়টা, এবং যাদের নাম অলরেডি ভোটার লিস্টে চলে এসেছে তারপরেও অনেকের অটোমেটিক ট্রাইব্যুনাল অ্যাপিল হয়ে আছে সেই বিষয়টা, এবং পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আশা করি আপনারা অনেকগুলো প্রশ্নের উত্তর পাবেন, এবং এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকে সুপ্রিম কোর্টে যে এসআইআর এর কেসটার হিয়ারিং ছিল, সেখানে স্পষ্টভাবে সুপ্রিম কোর্ট কিছু জাজমেন্ট দিয়েছে। সেই জাজমেন্টটা হচ্ছে যে এসআইআর একটা সম্পূর্ণ লিগ্যাল প্রসেস, এটা কোনো রকম অনৈতিক কিছু নয়। হ্যাঁ, নির্বাচন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য এসআইআর করতে পারে, করবে, ঠিক আছে, এবং প্রত্যেক রাজ্যে সম্ভবত এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার বিষয় হচ্ছে যে তারপরে আরেকটা যেটা এখান থেকে উঠেছে, যে এসআইআর ভোটার লিস্ট থেকে যে নামগুলো বাদ যাবে, ঠিক আছে, এসআইআর করার পরে ভোটার লিস্ট থেকে যে নামগুলো বাদ যাবে তার সেই লিস্টগুলো, ঠিক আছে, ভারতবর্ষের হোম মিনিস্ট্রি অফিস যেটা রয়েছে সেখানে পাঠাতে হবে। এবং পাঠানোর পর সেই অফিস, কেন্দ্র সরকারের সেই অফিস, হোম মিনিস্ট্রি যেটা অফিস রয়েছে সেখান থেকে তখন 4 সপ্তাহের মধ্যে একটা ট্রাইব্যুনাল গঠন করে সেই সমস্ত ভোটার যাদের নাম এসআইআর থেকে বাদ গিয়েছে বা যাবে, হ্যাঁ, তাদের জন্য ট্রাইব্যুনাল গঠন করে সেখানে তাদের নাগরিকতা পুনরায় যাচাই করে তাদের নাগরিকতা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং সেখানে এটাও দেখা হবে যে সে যোগ্য ভারতীয় কিনা, বা তার নাম ভুলবশত কাটা গিয়েছে কিনা, সেটা সম্পূর্ণটাই হবে তার কাগজ দেখে হবে। এবং নাগরিকতাটা যাচাই হবে বাই বার্থ। বাই বার্থ বলে যে একটা কথা আছে, যে আমাদের ভারতবর্ষে প্রত্যেক নাগরিক, বেশিরভাগ নাগরিক আপনার জন্মসূত্রে ভারতীয়। এবার জন্মসূত্রে ভারতীয় যখন বলছে তখন তার জন্মের একটা প্রমাণ লাগছে, এবং বয়স অনুযায়ী তার জন্মের প্রমাণ, মানে তার জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট বা পাসপোর্টের সাথে সাথে তার পিতা অথবা মাতার একটা ডকুমেন্ট, জন্মের প্রমাণ, এই যে একটা নিয়মের মধ্যে দিয়ে আসছে, এইটা কিন্তু সেখানে যাচাই হবে। এবার পশ্চিমবঙ্গে যে এসআইআর হয়েছে, যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, সেখানে আপনার 27 লক্ষ যাদের নাম বাদ গিয়েছে অ্যাডজুডিকেশন থেকে, তাদের হিয়ারিং হচ্ছে। অনেকগুলো কাজটা যথেষ্ট মানে স্মুথলি চলছে। এবং এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে অনেক মানুষ ভাবছেন যে দ্বিতীয়বার অ্যাপিল করলাম, মানে একবার অ্যাপিল করে দিয়েছেন, আবার সেকেন্ড অ্যাপিল করে দিলে হয়তো নামটা তাড়াতাড়ি চলে আসবে। দেখুন, এই বিষয়টা খুব কনফিউজিং একটা বিষয়, ঠিক আছে। এই বিষয়ে আমার যতটা ধারণা হয়েছে, যতটা আমি জেনেছি, সেখানে আমি বলবো যে এটা একটা সম্পূর্ণ ভুল পদক্ষেপ। এটা আপনার, কারণ আপনি আপনার একটা ভোটার কার্ডের নাম্বার দিয়ে একবার অলরেডি অ্যাপিল করেছেন, হ্যাঁ, সেটা এখনো পেন্ডিং আছে। এবার আপনি দ্বিতীয়বার অ্যাপিল করলেন, ঠিক আছে। দ্বিতীয়বার যখন আপনি অ্যাপিল করলেন, তাহলে আপনার একটা ভোটার কার্ডের ওপরে দুটো অ্যাপ্লিকেশন হলো। এবার দুটো অ্যাপ্লিকেশন হলো, তার মানে কি, হয় দুটোই অ্যাকসেপ্ট করতে হবে, আর না হলে একটাকে অ্যাকসেপ্ট, একটাকে রিজেক্ট করতে হবে। এবার ইন কেস দেখা গেল আজকে আপনি একটা সেকেন্ড অ্যাপিল করে দিলেন এবং এই অ্যাপিলটা অ্যাপ্রুভ হয়ে গেল, কথাটা বুঝে দেখিয়েন, ওই ভোটার কার্ডের নাম্বার ধরে আপনি অ্যাপিল করলেন, সেটা অ্যাপ্রুভ হয়ে গেল, ভোটার লিস্টে আপনার নামটা চলে এলো, ভালো কথা। কিন্তু প্রথমে যে অ্যাপিলটা আপনি করেছিলেন সেটারও তো একটা সিদ্ধান্ত হবে। এবার সেটা আপনার যদি বাই চান্স রিজেক্ট হয়ে যায়, তাহলে তখন কিন্তু আপনার নামটা অটোমেটিক বাদ চলে যাবে, ঠিক আছে। তাহলে আপনাকে হয় দুটো অ্যাপিল অ্যাকসেপ্ট করতে হবে। তো এই যে কনফিউজিং একটা বিষয়, এবার এই সেকেন্ড অ্যাপিলের বিষয়ে নির্বাচন কমিশন থেকেও কোনো কিছু বলেনি, কোনো নোটিফিকেশন নাই, কোনো অফিসিয়ালসও আপনাকে কিছু বলেনি। হ্যাঁ, কিছু লোক যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলে এসব বিষয়, তারা হয়তো বলছে আপনারা করবেন কি করবেন না সম্পূর্ণ আপনার বিষয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাদের পরামর্শ দিব যে সেকেন্ড টাইম অ্যাপিল করার কোনো প্রয়োজন নেই। সেকেন্ড টাইম অ্যাপিল করা মানে আপনার কনফিউশন তৈরি করা। একটা অ্যাপিল যখন একটা অ্যাকসেপ্ট হবে, একটা রিজেক্ট হবে, যখনই একটা রিজেক্ট হবে তখনই আপনার নামটা কাটা যাবে। একটা অ্যাপিল ধরেন প্রথমে আপনার অ্যাকসেপ্ট হলো, নামটা চলে এলো, সেকেন্ড অ্যাপিলটা আপনার রিজেক্ট হলো, তখন নামটা কাটা যাবে। বা প্রথম অ্যাপিলটা রিজেক্ট হলো, নামটা কাটা গেল, দ্বিতীয় অ্যাপিলটা অ্যাকসেপ্ট হলো, নামটা আসবে। এই কনফিউশনে না গিয়ে সব থেকে ভালো যেটা হবে,
সেটা হচ্ছে আপনারা যেটা করতে পারেন যে আপনার বিশ্বস্ত লোকের মাধ্যমে যদি হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে কেস, হ্যাঁ, পিটিশন ফাইল করে আপনার হিয়ারিংটা তাড়াতাড়ি করানোর দাবি রাখতে পারেন, তাহলে সেটা হয়তো আপনার যুক্তি, মানে সেটা একটা যুক্তি আসে, সেটা ঠিক হবে। কিন্তু সেকেন্ড অ্যাপিল করাটা আমার মনে হয় না যে উচিত। বাকি আপনাদের বিষয়। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে স্টোর সেন্টার, আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভিনদেশি মানে রোহিঙ্গা বা বাংলাদেশি অবৈধ নাগরিক যারা আমাদের ভারতবর্ষে আছে তাদের ধরার জন্য বা একটা স্টোর সেন্টারের অর্ডার করা হয়েছে এবং মালদা মুর্শিদাবাদে অলরেডি এটা কাজ শুরু হয়ে গেছে। তো এখানে আপনাদের জন্য বলি, আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ গিয়েছে, তার মানে এটা যে আপনি এখন ডাউটফুল ভোটার, মানে আপনার নাগরিকতা বা ভোটার অধিকার সন্দেহজনক। তার মানে এই নয় যে আপনি এখন বাংলাদেশি বা ভিনদেশি। এখনো এবার যেহেতু আপনি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, আপনার কাছে কিছু ডকুমেন্টস আছে, তার মানে, এবং আপনি অ্যাডজুডিকেশনের সিদ্ধান্তের এগেনস্টে ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, এই অ্যাপিলের যতদিন না সিদ্ধান্ত আসবে, যতদিন না প্রমাণিত হবে যে আপনি ভারতীয় না ভারতীয় নয়, ততদিন না কিন্তু আপনাকে ভিনদেশি বলার ক্ষমতা অধিকার কারণ নেই। ঠিক আছে, এইবার আপনার কাজ কি হবে, আপনি যে ট্রাইব্যুনাল অ্যাপিলটা করেছেন সেই অ্যাপিলের জেরক্স কপিটা, প্রিন্ট কপিটা আপনি সাথে রাখবেন। কারণ হয় কি, রাস্তাঘাটে যখন আমরা চলাচল করি গাড়ি বা বাইক নিয়ে, তখন দেখবেন যে প্রত্যেকের গাড়ি ধরে, তখন কিন্তু যারা অফিসার থাকে তারা জানে না যে কার কাছে কাগজ আছে কার কাছে নেই। এবার দেখা গেলো একটা রাস্তায় পুলিশ দাঁড়িয়ে আছে, 100টা গাড়ি ধরলো, তার মধ্যে হয়তো একটা দুটো বেরিয়ে গেল, বাকি 99 জনের কাগজ আছে, তারা অটোমেটিক সেখান থেকে পাস হয়ে যায়। তো এই টাইপের কিছু সন্দেহ হতেই পারে, আপনার উপরে কেউ অভিযোগ করতেই পারে, অভিযোগ করলে আপনার বাড়িতে ভেরিফিকেশনের জন্য যেতেই পারে, আপনাকে ধরতেই পারে। কিন্তু যদি আপনার কাগজ থাকে তাহলে, এবং যদি আপনি ট্রাইব্যুনাল অ্যাপিল করে থাকেন, তার মানে যে হ্যাঁ আপনি এখনো বিচারাধীন আছেন, তখন আপনার পক্ষ নিয়ে দাঁড়াবে সুপ্রিম কোর্ট, আপনার পক্ষে নেবে বিচার ব্যবস্থা, তখন আপনার পক্ষে দাঁড়াবে যে না এখনো এর সিদ্ধান্ত হয়নি, মানে এখনো একে ভারতীয় ভিনদেশি বলা যাবে না। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যে টপিক সেটা হচ্ছে আপনার অনেকে ভোটার লিস্টে নাম চলেও এসে ভোট দিয়েও দিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের নামে কেউ ট্রাইব্যুনালে অ্যাপিল করে দিয়েছে তাদের নামটা ডিলিট করার জন্য। এবার দেখুন এই কেসগুলো পরবর্তী স্টেপটা কি, যেহেতু এই বিষয়গুলো এখনো বিচারাধীন। ঠিক আছে, এবার পশ্চিমবঙ্গের এই বিষয়গুলো এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী নির্বাচন কমিশন যে ব্যবস্থাটা রেখেছে সেটা হচ্ছে ট্রাইব্যুনাল থেকে কারোর নাম বাদ গেলে তারপরে কি স্টেপ রয়েছে সেই বিষয়ে কোনো নির্দিষ্ট গাইডলাইন নেই। তারপরে হয়তো এটা আসতে পারে যে ফরেন ট্রাইব্যুনাল আসতে পারে বা আরো অন্যান্য জিনিস আসতে পারে, কিন্তু এখনো যেহেতু আসেনি সেহেতু বলা যাবে না। এবার তাহলে এখানে আপনার কি হবে, আপনার স্ট্যাটাস চেক করছেন, পেন্ডিং আছে, যদি অ্যাকসেপ্ট হয়ে যায় কোনো কথা নেই, ভালো কথা। যদি রিজেক্ট হয় তাহলে হয়তো সুপ্রিম কোর্ট থেকে যদি অর্ডার হয়, নির্বাচন কমিশন থেকে যদি আবার অপশন দেয়, তাহলে সেই অপশনে যাবেন। আর যদি না আসে কিছু, তাহলে হয়তো আপনাকে এটা আবার বলতে পারে যে আপনার ট্রাইব্যুনাল থেকে রিজেক্ট হয়েছে, ট্রাইব্যুনাল আবার আপনি অ্যাপ্লাই করুন, আবার আপনি ট্রাইব্যুনালে অ্যাপিল করুন, তখন হয়তো আপনাকে নোটিশ করা হবে, নোটিশ নিয়ে নোটিশের সাথে আপনি ডকুমেন্টস নিয়ে তখন আপনি ট্রাইব্যুনালে আবার দ্বিতীয়বার অ্যাপিয়ার করে নিজের নাগরিকতা প্রমাণ করলেন, যে আপনার ভারতীয়তা নাগরিকতা প্রমাণ করলেন। ঠিক আছে। আচ্ছা, এবার অনেকে ভাবছেন যে ভোটার লিস্টের সঙ্গে নাগরিকতার সম্পর্ক কি। দেখো, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ভোট করানো, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ভোট করানো, নাগরিকদের ভোট করানো এবং নাগরিককে ভোট দেওয়ার অধিকার দেওয়া। কোনো নাগরিককে নাগরিকতা যাচাইয়ের কাজ কিন্তু নির্বাচন কমিশনের নয়। এবার এখানে ব্যাপার আছে, আপনার মানে ভোটাধিকারের শর্ত, ভারতবর্ষে ভোটাধিকার পাওয়ার শর্ত হচ্ছে যে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং বয়স অনুযায়ী আপনাকে আপনার এবং আপনার পিতা অথবা মাতার বা আপনার পূর্বপুরুষের নাগরিকতা প্রমাণ করতে হবে। এবং প্রত্যেক ভারতীয় নাগরিক আপনার 18 বছরের উপরে প্রত্যেকেরই ভোটাধিকার দেওয়ার অধিকার আছে। এই জায়গাটাতে এবার দেখুন যে আপনার ভোটাধিকার নেই, তার মানে আপনার নাগরিকতা নিয়ে প্রশ্ন আছে, তাহলে নাগরিকতার সঙ্গে ভোটাধিকারের একটা প্রত্যক্ষ পরোক্ষ সম্পর্ক রয়েছে। আপনার ভোটাধিকার আছে মানে আপনি নাগরিক, আপনি নাগরিকতা
আপনার ডকুমেন্টস দিয়ে প্রমাণ করেছেন বলেই আপনি ভোটাধিকার পেয়েছেন। আপনার ভোটাধিকার নেই তার মানে এটাই যে আপনার নাগরিকতা নিয়ে ডাউট আছে বলে আপনার ভোটার লিস্টে নাম তুলতে পারেননি বা ভোটার লিস্ট থেকে আপনার নামটা কাটা গিয়েছে। এবার এখানে দেখুন আমাদের এসআইআর হয়েছে লাস্ট এসআইআর কে ধরে 2002 সাল, কোন রাজ্যে 2005 সাল, কিন্তু নাগরিকতার যে আইন সেই আইন অনুযায়ী আপনার 1987 সালের আগে জন্ম হলে আপনার সেই নির্দিষ্ট 11টা ডকুমেন্টস এর মধ্যে থাকতে হবে। 1987 থেকে 2004-এর মধ্যে জন্ম হলে আপনার এবং আপনার পিতা অথবা মাতার এই আইন অনুযায়ী নাগরিকতা। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস কিন্তু একে অপরের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। যখন আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে তখন আপনার নাগরিকতা নিয়ে প্রশ্ন উঠবে এবং আপনার যাদের নাম ভোটার লিস্ট ট্রাইব্যুনাল থেকেও বাদ যাবে তাদের নামে তখন লিস্ট পাঠানোর আজকে অর্ডার হয়েছে যে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা ভারতবর্ষ রয়েছে সেই মন্ত্রণালয়ে পাঠাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তখন আপনার নাগরিকতা যাচাই করবে। তাহলে দুটো বিষয় কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, এটা অস্বীকার করার কিছু নেই। এবার একজন ভোটার হিসেবে আপনি কি করবেন, আপনার একমাত্র উপায় হচ্ছে আইন যা বলছে, অফিসার যা বলছে, যা হচ্ছে, আপনার উপায় একমাত্র হচ্ছে আপনার কাগজ। অন্য কোনো কিচ্ছু আপনার পক্ষে দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না, কিচ্ছু দাঁড়াবে না। একমাত্র উপায় হচ্ছে আপনার কাগজ। আপনার কাগজ যদি থাকে, কাগজ যদি ঠিক থাকে, কাগজ যদি থাকে তাহলে আপনি প্রমাণ করতে পারবেন আপনার দাবি, আপনার নাগরিকতা। সেটার উপরে নির্ভর করছে আপনার পরবর্তী প্রজন্ম, আপনার ছেলে মেয়ের নাগরিকতা। কাগজ যদি না থাকে আপনি যাই বলুন যাই করুন কোনো কাজ দেবে না। আইন চলে কাগজের উপরে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ধন্যবাদ।